আমরা শেষ টপিকটা পড়িয়েছিলাম অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমাদের লাগবে। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। আর দেখো এখানে আমরা অনেকগুলো পথ দেখিয়েছি, আমি যদি লিখে নাকি 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ, 3 নাম্বার পথ, 4 নাম্বার পথ, 5 নাম্বার পথ, 6 নাম্বার পথ। 6টা পথে একটা সিস্টেম এ অবস্থা থেকে বি অবস্থায় রান করেছে, এই অবস্থা থেকে বি অবস্থায় গেছে। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে ডি ইউ ইজিক্যাল টু ইউ বি বিয়োগ হচ্ছে ইউ এ। অর্থাৎ এটা যে দিক দিয়ে এ পথ থেকে বি পথে যাক, এ অবস্থা থেকে বি অবস্থায় যাক না কেন, আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শুধুমাত্র কোন অবস্থায় ছিল আর কোন অবস্থায় আছে, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করবে। এই অবস্থার অভ্যন্তরীণ শক্তি আর বি অবস্থার অভ্যন্তরীণ শক্তি, অবস্থায় অভ্যন্তরীণ শক্তিটা কিরকম ছিল এটার উপর আমার নির্ভর করবে। হ্যাঁ, কখনোই আমরা যে কোন পথে গেছে, এই পথে নাকি ওই পথে, এটার উপর নির্ভর করবে না। তাহলে শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এই কনসেপ্ট দিয়ে আমাদের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এখন তোমাকে সিম্পলি বলি যে এ থেকে সি লিখলাম, সি থেকে ডি তে গেছে একটা সিস্টেম, সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেছে। মনে করো সি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ সি আর ডি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ ডি। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ ইজিক্যাল টু হবে হচ্ছে ইউ ডি বিয়োগ হচ্ছে ইউ সি। তাহলে চূড়ান্ত বিন্দুর বা চূড়ান্ত অবস্থার অভ্যন্তরীণ শক্তি বিয়োগ হচ্ছে আদি অবস্থার অভ্যন্তরীণ শক্তি। ওকে, তাহলে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। মনে করো তাপমাত্রার পরিবর্তন হয়ে একটা সিস্টেম এ অবস্থা থেকে বি অবস্থায় গেছে, যে পথেই যাক না কেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেম থাকবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো কি বলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, সেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হবে না। সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন রকম আমি অনেকগুলো দেখিয়েছি, এরকম যদি দু একটা প্রবলেম আমরা দেখি, দু একটা প্রবলেম দেখতে পারি যে একটা এরকম অনেকগুলা প্রবলেম তোমাদের আছে, অনেক প্রবলেম আছে। আমি একটা প্রবলেম দেখাচ্ছি, আমি জাস্ট একটা প্রবলেম দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য এগুলো। ওকে, তো আশা রাখি রেখা ভিত্তিক যে প্রবলেম গুলো তোমাদের আসবে একটাও আটকানোর কথা না, খালি আমরা খেয়াল করব যে এই বেসিক গুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি যদি দেখাই কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 23, আমি একটু রেখাচিত্রের সাহায্যে দেখাচ্ছি। রেখাচিত্রের সাহায্যে এই প্রবলেম গুলা ইদানিং কালে খুবই আসে। ঠিক আছে, খুবই আসে। এই যে আমি এদিকে একটা এদিকে দিব আমরা ভি দেওয়া আছে, এদিকে পি দেওয়া আছে, তো বিভিন্ন ভাবে থাকতে পারে। এই যে এরকম দেওয়া আছে যে এরকম থেকে এরকম, এরকম এরকম। হ্যাঁ, তো এ থেকে একটা সিস্টেম রান করেছে, এই যে এই পথে একবার গেছে, এই পথে একবার গেছে, আর একবার হচ্ছে সরাসরি এই পথে গেছে। হ্যাঁ, দেখো বিভিন্ন ভাবে কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকতে পারে, খেয়াল করবো আমরা, অবশ্যই খেয়াল করবো। এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা বিভিন্ন এই রেখা ভিত্তিক যে প্রবলেম গুলো পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে সঠিক ধারণার জন্য পেয়ে যাই। এগুলো প্রবলেম আমরা তুমি বাসায় নিজেই পারবা, অত বেশি বেশি প্রবলেম করে আমি সময় নষ্ট করব না, আমি সামনে আগানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে এ থেকে একটা সিস্টেম বি হয়ে সিতে গেছে, হ্যাঁ, একবার হচ্ছে এ ডি হয়ে সিতে গেছে, একবার সরাসরি সিতে গেছে। খেয়াল করে দেখো, এ থেকে একটা সিস্টেম এ বি সি পথে, এ ডি সি পথে এবং এসি পথে হচ্ছে ওই সি বিন্দুতে গেছে। ওকে,
তো এখানে আমার ইয়া করা আছে, লেবেলিং করা আছে, যেদিকে লেবেলিং করে এখানে 2 দেওয়া আছে, আমি দুইটা জায়গায় লেবেলিং করে নিই। এখানে 6 দেওয়া আছে, আর এদিকে দেখো একটু খেয়াল করবো আমরা, এখানে আছে গুণ 10⁵ প্যাসকেল। মনে রাখবো আমরা আমাদের প্রথমেই এই রেখাচিত্র ভিত্তিক যে প্রবলেম গুলা দেওয়া থাকে সেগুলো দেখবা যে ওই ব্র্যাকেটের মধ্যে কোন এককটা দেওয়া আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আয়তন এখানে লিটার দেওয়া আছে, এদিকে লিটার দেওয়া আছে আয়তন, এদিকে গুণ 10⁵ তার মানে এ পয়েন্টের চাপ হচ্ছে 2 গুণ 10⁵, কিন্তু বি পয়েন্টের চাপ হচ্ছে 6 গুণ 10⁵। এটিএম থাকলে এটিএম দিতাম, ঠিক আছে। এটা কিন্তু ব্র্যাকেটে ভালোভাবে খেয়াল করবো আমরা, তাড়াহুড়া করার কোনোই দরকার নেই, তাড়াহুড়া করার কোনোই দরকার নেই, ঠিক আছে। এখানে মনে করে 4 দেওয়া আছে, ডান দিকে এরকম দেওয়া আছে, এদিকে দেওয়া আছে 2, এদিকে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 6। তার মানে আমরা বুঝবো যে ডি পয়েন্টে আয়তন হচ্ছে 6 লিটার, আর এ পয়েন্টে আয়তন হচ্ছে 2 লিটার। কিন্তু এখানে যদি মিটার কিউব দেওয়া থাকতো আমরা মিটার কিউব লিখতাম আয়তনের জায়গায়, এখানে যেহেতু লিটার দেওয়া আছে আয়তনের জায়গায় আমরা লিটার লিখবো, এবং লিটারকে কনভার্ট করে আমরা মিটার কিউবে নিয়ে যাব। ওকে, তাহলে এখন এখানে একটা জিনিস দেওয়া আছে, লিখে রাখি, ইউ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 জুল, আর ইউসি ইজ ইকুয়াল টু হচ্ছে 600 জুল। এই জিনিস দুইটা জিনিস দেওয়া আছে, অর্থাৎ ইউ এ বলতে আমি সংক্ষেপে বুঝলাম যে এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 100 জুল, এবং সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 600 জুল। মাত্র আমরা যে বেসিক কনসেপ্টটা শিখে আসলাম যে এ থেকে একটা সিস্টেম যে পথেই সি বিন্দুতে যাক না কেন আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু একই হবে, এ বি সি পথে, এ সি পথে, বা এডিসি পথে। ওকে, এই কনসেপ্টটা কিন্তু আমরা মাত্র শিখে এসেছি, এই কনসেপ্ট গুলো লাগবে কিন্তু, তাছাড়া কিন্তু আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো না। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ কত? ভালো করে খেয়াল করবা, দিনাজপুর বা কুমিল্লা 21, ভালো একটা প্রবলেম। এইটার মাধ্যমে আমরা এই ধরনের যত প্রবলেম আছে আশা রাখি সলভ করা পারবো, একটা প্রবলেম করলেই, লাগবে না আমাদের বেশি। ওকে, দিনাজপুর হচ্ছে 21, এরকম প্রবলেম ঢাকা 24 আসছে, এরকম প্রবলেম সেম প্রবলেম, ঠিক আছে, তোমাদেরও আসতে পারে কিন্তু। ওকে, খেয়াল করো যে আমরা এখানে প্রশ্ন করেছি যে এসি পথে কৃত কাজ কত, এসি পথে কৃত কাজ কত। আমাদের প্রেজেন্টেশনটা কিরকম হবে একটু দেখো, আমাদের প্রেজেন্টেশনটা এরকম হবে, প্রথমে আমরা এই চিত্রটা দাগায় নিব, জায়গায় নিয়ে হচ্ছে দেখো খেয়াল করে, এদিকে পি দিলাম গুণ 10⁵ প্যাসকেল, আর এখানে দিব হচ্ছে ভি লিটার, ভি হচ্ছে লিটারে। ওকে, এদিকে হচ্ছে ভি দিচ্ছি, এদিকে ভি দিচ্ছি লিটারে। তো এখন আমি এসি পথে কৃত কাজটা বের করতে চাচ্ছি, তাই আমরা কি করব, প্রথমে এসিটাকে প্লট করে নিব, প্লট করে নিই, এই যে যেরকম ভাবে আছে সেরকম করে প্লট করে নিলাম, একেবারে ওইরকম হতে হবে বিষয়টা এরকম না, কাছাকাছি হলেই হবে, এই যে। ওকে, তারপর দেখো তো আমি এই এসি রেখা দ্বারা কাজ বের করতে চাচ্ছি। প্রথম কথা কি, এ এখানে প্লট করে দাও, বিন্দু নাম দিয়ে দাও, এসি লিখলাম, এসি লিখলাম। ওকে, তারপর কি করব, আমরা এই এসি রেখা দ্বারা যখন কাজ বের করতে চাচ্ছি তখন হচ্ছে একটা কাজ করি, এই এ বিন্দু এবং সি বিন্দুর মাথা থেকে আমরা ওই আয়তন অক্ষের উপর লম্ব টানবো, যেটা বলেছি আমরা প্রথম দিনেই বলেছি গত ক্লাসে, যে লম্ব টানবো, লম্ব টেনে আমরা যে এলাকাটা পেলাম সেই এলাকার ক্ষেত্রফলটা বের করব। সেই এলাকার ক্ষেত্রফল এক্ষেত্রে দুই ভাবে বের করা যেতে পারে, নাম্বার 1 একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা আয়তের ক্ষেত্রফল, নাম্বার 2 ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দুইটা দিয়ে আমরা বের করতে পারি, তোমার যেরকম মন চায় সেরকম আমরা বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি তোমার মনে না থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সবার মনে থাকার কথা, কারণ হচ্ছে এটা 9 10 বা ওই রকম ক্লাস থেকে পড়ে আসছো, 8 9 10, ঠিক আছে, তো আশা রাখি ওইটা ভুলে যাওয়ার কথা না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা খেয়াল করব, ট্রাপিজিয়াম এই যে এই এলাকার ক্ষেত্র দাগায় নিলাম, এই এলাকার ক্ষেত্রফল বের করলেই আমরা এসি রেখা দ্বারা কৃত কাজ বের করবো। মনে রাখবো আমরা যে রেখা দ্বারা কৃত কাজ বের করব সেই রেখার দুই প্রান্ত থেকে, প্রান্ত বিন্দু থেকে আয়তন অক্ষের উপর লম্ব টানবো, টেনে যে অঞ্চলটা পাবো সেই অঞ্চলের ক্ষেত্রফল আগে বের করে নিব, সেই ক্ষেত্রফল বের করলে আমরা কাজটা পেয়ে যাব। একটু কথা আছে পরে বলছি, আগে ক্ষেত্রফলটা বের করে নিই। এই যে আমি যদি একটু নামকরণ করে দিই, এখানে মনে করো আরো কিছু দিয়ে দিলাম, এখানে মনে করো এল এম দিয়ে দিলাম, ঠিক আছে, এসি এল এম, এসি এল এম অঞ্চলের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল লেখো, ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলই বের করো, ক্ষেত্রের ক্ষেত্রফল।
ক্ষেত্রফল কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো বের করো, অথবা ত্রিভুজ বের করতে পারো, ট্রাপিজিয়াম দিয়ে বের করি। ট্রাপিজিয়ামের মান কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সূত্র কি, যে হাফ ইন্টু, হাফ না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি দেখো তো, সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এই যে এই এম বাহু, এম বাহু যোগ হচ্ছে, এই ঠিক লিখতেছি আমি সিএম না ভুল লিখতেছি, বলো দেখি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণ হচ্ছে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে কালো কালিতে দেখাচ্ছে, এই যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এম এল বা এল এম, এম এল। ওকে, তাহলে আমি আবারও বলছি, একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এই যে সমান্তরাল এখানে দেখো তো এ এম আর হচ্ছে সিএল, এই দুটা কিন্তু সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, আর ইন্টু বা গুণ এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, ইজিক্যাল টু হাফ। খেয়াল করে দেখো এম, এম মানে দেখো তো, আমি আগে প্লটিং করে নেব, কিন্তু প্লটিং আগে সুন্দর করে নেব। এখানে 2 ছিল আর এখানে ছিল 6, এখানে ছিল 6, তাহলে আমাদের দেখো তো এখানে এইটুকা লাগবে আমার, এই যে এ এম, তাহলে আমাদের 2 হবে, 2 প্যাসকেল, কিন্তু 2 গুণ হচ্ছে 10⁵ হবে, গুণ 10⁵ আছে কিন্তু, খেয়াল করতে হবে, যোগ সিএম, এই যে সি, সিএম কেন, এম আর সি এল, এটা সরি, এটা সি এল, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সিএল, সিএলটা কত হবে, এই যেখান থেকে এই পর্যন্ত মানে 6, তাহলে 6 গুণ 10⁵, 6 গুণ 10⁵ ইন্টু এম এল, এই যে এম এল এইটুকার মান কত দেখো তো, এখানে ছিল 2, এখানে ছিল 6, আমরা তাই লিখবো 6 বিয়োগ 2, এই টোটালটা হচ্ছে 6, আর এইটুকা 2 বাদ দিলে আমি এইটুকা পাবো, এম এল পাবো 6 গুণ, এখানে কিন্তু যেহেতু লিটারে আছে সেহেতু আমাদের 10⁻³ দ্বারা গুণ করতে হবে, কিন্তু ঠিক আছে, গুণ করতে হবে, কিন্তু লিটার থাকলে আমার মিটার কিউব করে নিতে হবে, এখানে প্যাসকেল ছিল, প্যাসকেলই আমরা লিখে নিয়েছি, ইজিক্যাল টু আমরা পাচ্ছি কত পাচ্ছি, 1600, 6 আর 2 8, 8 দুগুণে 1600, 1600, ঠিক আছে, 1600 ক্ষেত্রফল পেলাম। ওকে, এইবার খেয়াল করো, একটা কথা বলে নিচ্ছি এখানে, আমি কিন্তু এসি পথে বা এসি রেখা দ্বারা কৃত কাজ বের করলাম, এসি, এ পয়েন্ট থেকে আমি সি পয়েন্টে গেছি, তাহলে আমাদের কাজের মানটা ধনাত্মক হবে, কেন, কারণটা হচ্ছে এ পয়েন্টে আয়তন ছিল 2, সি পয়েন্টে আয়তন ছিল 6, আয়তন বেড়েছে। প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব, তারপর আমরা কাজটা লিখবো, অতএব কাজের পরিমাণ ইজিক্যাল টু প্লাস 1600 জুল, প্লাস চিহ্নটা দিলাম তোমাদের বোঝার জন্য, প্লাস দিলাম এই কারণে যেহেতু আয়তনটা বেড়েছে, যেহেতু আয়তনটা বেড়েছে। ওকে, এবার যদি একই প্রশ্ন করতো, মনে করো সি এ পথে কৃত কাজ কত, সি প্রাথমিক পয়েন্ট আর এ হচ্ছে চূড়ান্ত পয়েন্ট, সি এ পথে কৃত কাজ কত বা তীর চিহ্ন এরকম দেওয়া থাকতো, হ্যাঁ, তখন আমরা এই ক্ষেত্রফল সেম ভাবে বের করে নিতাম, নিয়ে লাস্ট লাইন লিখতাম অতএব কৃত কাজ মাইনাস 1600 জুল লিখতাম, মাইনাস 1600 জুল লিখতাম। আমরা ব্র্যাকেটে ব্যাখ্যা দিতে পারি যে আয়তনের সংকোচন, এখানে কিন্তু আয়তনের প্রসারণ, এ সি পথ, এ পয়েন্ট থেকে যখন সি পয়েন্টে যাচ্ছে আয়তনের প্রসারণ, যদি আমি সি এ পথে যাই, সি থেকে এ, সি তে 6 ছিল, এ তে 2, তার মানে আয়তনের সংকোচন, তখন আমি নেগেটিভ, ক্ষেত্রফল আগে সুন্দর করে বের করে নিব, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেওয়ার পর লাস্ট লাইনে আমরা লিখবো কাজের পরিমাণ, সংকোচন হলে নেগেটিভ লিখবো, প্রসারণ হলে আমরা অবশ্যই পজিটিভ লিখবো, নেগেটিভ এবং পজিটিভ অবশ্যই যেন লিখতে হবে কিন্তু আমাদের। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি, তিনটা পথেই আমরা গৃহীত তাপের পরিমাণ বের করতে চাচ্ছি। প্রথমে আমরা এডিসি পথে গৃহীত তাপের পরিমাণ, হ্যাঁ, বা শোষিত তাপের পরিমাণ, গৃহীত বা শোষিত পরিমাণ, শোষিত তাপের পরিমাণ আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে, এটা খুবই আস্তে ধীরে করাচ্ছি, ভুলে যেন যায় না আমরা। ওকে, ভালোভাবে কনসেপ্ট সহ। ওকে, আমরা এডিসি পথে কাজ করতে চাচ্ছি, এডিসি পথ নিয়ে আমরা টোটাল কাজটা করতে চাচ্ছি। দেখো তো আমাদের শোষিত তাপ চেয়েছে ডিকিউ, লিখে নি আগে, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। ওকে, এবার দেখো তো ডিকিউ আমার টার্গেট, আমি ডিকিউটা আমরা বের করতে হবে, যেহেতু এডিসি পথে গৃহীত বা শোষিত তাপ বের করতে চাচ্ছি। আপাতত তিনটা পথেই শোষিত তাপের তুলনা করতে বলেছে, যে কোন পথে শোষিত তাপের পরিমাণটা বেশি। এইবার দেখো ডিইউ, আমি কিন্তু এডিসি পথে গেছি, খেয়াল করবা ভালো করে কথাটা,
এ কই গেল, এ ডি সি পথে গেছি, তাহলে এ পয়েন্ট হচ্ছে আদি পয়েন্ট আর চূড়ান্ত পয়েন্ট হচ্ছে সি। মাঝখানে কোন দিক দিয়ে গেছি আভ্যন্তরীণ শক্তি বের করার সময় আমাদের আর কোনো দেখার দরকার নাই। প্রাথমিক পয়েন্ট আর চূড়ান্ত পয়েন্টটা কি অবস্থায় আছে, চূড়ান্ত পয়েন্ট লিখবো ইউ সি বিয়োগ হচ্ছে ইউ এ, ওকে, প্লাস ডি ডাব্লিউ। এখন ডি ডাব্লিউটা আমরা বের করে নিতে হবে, আমাদের অলরেডি এটা আমাদের জানা আছে, ইউসি বিয়োগ হচ্ছে ইউ এ জানা আছে। তো ডি কিউ ইজ ইকাল টু আমরা আমরা বের করবো যখন, তখন আমার ডি ডাব্লিউটা লাগবে। এবার ডি ডাব্লিউটা বের করি। ডি ডাব্লিউ এই পথে এডিসি পথ নিয়ে কাজ করছে, অতিরিক্ত ভাবে লেখার দরকার নেই। ডি ডাব্লিউ ইজ ইকাল, দেখো তো খেয়াল করে, এইটাকে আবার দুইটা ভাগে একটু ভাগ করে নিতে হবে। খেয়াল করে দেখো, এই যে এডি আর ডিসি দুইটা ধাপ, এই যে দুইটা ধাপ, এটির মধ্যে আবার দুইটা ধাপ, সাব ডিভিশন বলতে পারো। এডিসি যে একটা পথ, সেটা মধ্যে দুইটা সাব ডিভিশন, দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি। তাহলে ডি ডাব্লিউ ইজ ইকাল টু ডি ডাব্লিউ অফ এডি প্লাস ডি ডাব্লিউ অফ ডিসি। তো খেয়াল করো, ডি ডাব্লিউ অফ এডি, এই যে এ থেকে ডি, তার মানে কি এই অঞ্চলের ক্ষেত্রফল, একবারে করছি, এডি এই যে এই অঞ্চলের ক্ষেত্রফল, এই অঞ্চলের ক্ষেত্রফল মানে কি দেখো তো, আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, আমি যদি দাগায় পাশে দেখাই একটু, এই যে এরকম ছিল, এই যে এটা ছিল এডি, ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে এডি এ, এটা হচ্ছে ডি, তাহলে লম্ব টানবো, যে লম্ব টানলাম, লম্ব টানলে দেখো তো এখানে কি ছিল 2, এখানে ছিল 6, এখানে ছিল হচ্ছে 2, আর এদিকে ছিল হচ্ছে পি গুণ 10⁵ প্যাসকেল। ওকে, দাগায় দাগা করলে ভালো হয়, খুবই ভালো হয়। আর এদিকে ছিল ভি লিটারে। তাহলে দেখো তো এই অঞ্চলের ক্ষেত্রফল চাচ্ছি আমি, এই অঞ্চলের ক্ষেত্রফল চাচ্ছি, তাহলে আমাদের কাজ বের হয়ে যাবে এডি পথে। তাহলে এডি পথে কৃত কাজ কত বুঝতেই পারছো, 6 বিয়োগ 2, এই যে এই পর্যন্ত 6 বিয়োগ 2, 6 বিয়োগ হচ্ছে 2 গুণ 10⁻, কিন্তু 3 দিতে হবে মাইনাস, কেন, কারণ লিটারে আছে, এই পথে লিটার আছে, প্লাস এটা গেল। আর এটার উচ্চতা কত, এটা দেখো তো, আয়তক্ষেত্র ভূমি গুণ উচ্চতা, অলরেডি আমি ভূমি পেয়েছি, উচ্চতা কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ আর কি, অলরেডি আমরা এই পাশেরটা নিয়েছি দৈর্ঘ্য, এই পাশের দৈর্ঘ্যটা দেখো 2, গুণ হচ্ছে 2 গুণ 10⁵, তাহলে আমরা পাবো কত, 4 আর 2 8, 800 জুল। ওকে, তাহলে আমরা ডি ডাব্লিউ কিন্তু পেয়ে গেছি 800, আমি এখানে কি বসিয়ে দিচ্ছি, তাহলে 800, সরি এখানে আমরা কত পাচ্ছি, কই গেল রে, আচ্ছা এখানে আসুন, ডি ডাব্লিউ প্লাস 0 কিন্তু, এই প্লাস 0 কিনা বুঝতে পারছো তোমরা, ডি ডাব্লিউ অফ ডিসি, খেয়াল করে দেখো, ডি থেকে সি খাড়া রেখা, খাড়া রেখা দ্বারা কাজ হয় না, খাড়া রেখা মানে কি, খাড়া রেখা মানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, আমরা বারবার বলেছি আয়তনের পরিবর্তন না হলে কাজ 0, সমায়তন প্রক্রিয়া কাজ 0, তাহলে ডিসি দ্বারা কাজ হচ্ছে 0। এই যে খাড়া রেখা, খাড়া রেখা মানে কি, বামেও আসে নাই ডানেও আসে নাই, এই ডিসি রেখা, ডিসি রেখা দ্বারা কৃত কাজটা 0 হবে, আয়তনের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, তাহলে আমরা 0 লিখে ফেলেছি। ওকে, এবার দেখো ইউসি, ইউসি মানে 600 দেওয়া আছে, এটা বিয়োগ হচ্ছে 100 প্লাস হচ্ছে 800, তাহলে 8 5 1300, এটা গেল আমাদের এডিসি পথে, এডিসি পথে হচ্ছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এডিসি পথে 1300 জুল। সিমিলারলি আমরা যদি আমরা দেখো তো এ বি সি পথে বের করতে চাই, আমি এ বি সি পথে দেখাচ্ছি বের করে, আচ্ছা এসি পথেটা কি বের করে নি, এখানে এসি পথে শোষিত তাপ, কারণটা হচ্ছে এসি পথে অলরেডি কাজ আমরা গ নাম্বারে বের করেছি, এটা আগে বের করে ফেলি। এসি পথে শোষিত তাপ ডি কিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ, বুঝতেই পারছো, ডিউ কিন্তু যে পথেই তুমি যাও না কেন, দেখো তো এসি প্রাথমিক পয়েন্ট শেষ পয়েন্ট, শেষ পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি ইউসি বিয়োগ হচ্ছে ইউএ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ, ইউসির মান হচ্ছে 600 বিয়োগ হচ্ছে 100 যোগ হচ্ছে ডি ডাব্লিউ, ডি ডাব্লিউর মান আমরা অলরেডি গ নম্বরে বের করে নিয়েছি, যে এসি পথে কৃত কাজের পরিমাণ হচ্ছে 1600 জুল, তো 1600টা আমরা লিখে নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2100 জুল। ওকে, এটা হচ্ছে এসি পথে গেল। এবার আরো একটা বের করছি, এ বি সি পথ, আমি একটু দাগায় দেখাচ্ছি, এটা এ বি সি পথ, এ বি সি পথ, এই যে এরকম, এই এ বি সি, এই যেটা, আবার দেখাচ্ছি, যে এই যে এইটুকা, এই যে এইটুকা, ঠিক আছে, এই পথে কাজ আমি বের করছি, এটা হচ্ছে পি গুণ 10⁵ প্যাসকেল
আর এদিকে হচ্ছে ভি লিটারে। তো এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা ছিল 2, আর এই পয়েন্টটা ছিল হচ্ছে 6। আর সিমিলারলি এই পয়েন্টটা ছিল 2, এই যে এই পয়েন্টটা ছিল 6। ঠিক আছে? তাহলে আমরা এই পথটাকে দুইটা পথে ভাগ করে নিতে পারি, এ বি সি পথটাকে। ওকে, তো এ বি সি পথটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে কি লিখবো আমরা? আমরা লিখবো ডি ডাব্লিউ ইজ ইকাল টু ডি ডাব্লিউ অফ এ বি প্লাস ডি ডাব্লিউ অফ বিসি। তো ডি ডাব্লিউ অফ এ বি দেখো তো খেয়াল করে 0, খেয়াল করে দেখো, এ বি খাড়া রেখা, একবারে খাড়া রেখা দ্বারা কাজ হবে না, আয়তনের পরিবর্তন হয় না, প্লাস ডি ডাব্লিউ অফ বিসি, এই যে বিসি এইটুকা দ্বারা কাজ করে দেখো তো, এইটুকা দ্বারা কাজ হচ্ছে ভূমি গুণ উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তুমি যদি এটা ধরো আগের মতোই 6 বিয়োগ হচ্ছে 2 গুণ 10⁻³ এই যে এইটুকা। আমি যদি একটু দেখাই তোমাদের, বিসি রেখা দ্বারা কৃত কাজ, বিসি রেখা দ্বারা কৃত কাজ দেখো দেখাচ্ছি। এই যে বি থেকে আমি লম্ব টানবো, সি থেকে লম্ব টানবো, এই এই এলাকার কিন্তু আমার ক্ষেত্রফল লাগবে, তাই না? এই এলাকার ক্ষেত্রফল লাগবে বিসি রেখা দ্বারা কৃত কাজ বের করতে চাইলে। আর এবি রেখা দ্বারা কৃত কাজ একেবারে 0, কারণ এবি রেখাতে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি এইটুকু আগে লিখলাম, মনে করি এটাকে দৈর্ঘ্য চিন্তা করলাম, এটা প্রস্থ। প্রস্থ যদি চিন্তা করি কি বলে গুণ প্রস্থ হচ্ছে এই যে এই পর্যন্ত, এখান থেকে একেবারে বি পর্যন্ত উঠতে হবে, উচ্চতা বুঝতেই পারছো 6, 6 গুণ 10⁵, যেহেতু আমাদের ওয়াই অক্ষে গুণ 10⁵ আছে, তাহলে আমরা কত পাচ্ছি? 4 6 24। এই কত পাচ্ছি রে এবিসি পথে? 2400 মনে হয়, এটা 2400 জুল। অতএব আমি যদি বসায় দিই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। আগে আমরা এটা হচ্ছে এবিসি পথে বের করছি, হ্যাঁ, এবিসি পথে, এবিসি পথে। তো এই অঙ্ক করার মাধ্যমে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো আশা রাখছি, এবং এটা খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, পরীক্ষায় কিন্তু আসে। ডিকিউ বিভিন্ন হবে, অনেক সময় ডিকিউ দেওয়া থাকে, ডিডব্লিউ বের করতে হয়, যা কিছু চাইতে পারে অন্যগুলা দেওয়া থাকবে। ভালোভাবে একটু খেয়াল করলে আমরা অঙ্কগুলা ইজিলি করতে পারবো, এবং খুবই সহজ। এবং এখানে চিহ্ন যেন নিয়ে কোনো ঝামেলা না হয়। আয়তনের প্রসারণ হলে আমরা কাজের পরিমাণটা দিব পজিটিভ, আয়তনের সংকোচন হলে কাজের পরিমাণটা দিব আমরা, দেখো এ বি সি পথ, ইউসি বিয়োগ ইউএ প্লাস হচ্ছে ডিডব্লিউ। বারবার কিন্তু একই কথা বলছি, যে পথে যাই না কেন শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ হচ্ছে আদি বিন্দুর আভ্যন্তরীণ শক্তি, পথের উপর কোনো ম্যাটার করে না আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা। ইসির মান 600 বিয়োগ হচ্ছে 100 যোগ হচ্ছে 2400 সমান সমান হচ্ছে 2900 জুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ বি সি পথে শোষিত তাপের পরিমাণ গৃহীত তাপের পরিমাণটা বেশি। ওকে, শেষ। এই ধরনের প্রবলেম আশা রাখি পারবো আমরা। এবার আসো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। বেসিক ক্লাসগুলো করলে এমনি পারবা তোমরা, অসংখ্য অঙ্ক এমনি এমনি পারবা। ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপ এটা আমাদের লাগে একটু কাজে। মোলার আপেক্ষিক তাপ, তো মোলার আপেক্ষিক তাপ হচ্ছে, আমরা গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপটা বলে থাকি, আর কঠিন পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে আমরা বলি আপেক্ষিক তাপ, তখন আমরা আপেক্ষিক তাপ বলি। মোলার আপেক্ষিক তাপটার সংজ্ঞা দেওয়া হয় হচ্ছে, ডিফাইন করা হয়েছে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। তো পার্থক্যটা কোথায়? গ্যাসের ক্ষেত্রে পদার্থের পরিমাণটাকে আমরা নিই হচ্ছে মোল এককে, মোল, 1 মোল 2 মোল 3 মোল। আর আপেক্ষিক তাপের যখন সংজ্ঞা আমরা দিই কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে, তখন ওই পদার্থের পরিমাণটা, কঠিন পদার্থ বা তরল পদার্থের পরিমাণটা কেজি এককে নেওয়া হয়। ঠিক আছে, কেজি এককে নিলে আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপ, আর মোল এককে যখন আমরা গ্যাসের ক্ষেত্রে সংজ্ঞাটা দিই ওই একই জিনিসই, তখন আমরা বলি মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা, ভুলে যেন না যায়, তাপ ধারণ ক্ষমতা বা মোলার তাপ ধারণ ক্ষমতা। ওকে, এখন খেয়াল করো, তো আমরা দুইটা একটু শিখে নিই, যে এম কেজি ভরের কঠিন পদার্থ বা তরল পদার্থ, কঠিন বা তরল, হ্যাঁ, পদার্থের তাপমাত্রা, পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বা একক পরিমাণ, হ্যাঁ, এক ডেলটি লেখো, ডেলটি লেখো, ডেলটি লেখো, ডিটি লেখো, ডিটি পরিমাণ, ডিটি কেলভিন পরিমাণ বাড়াতে, ডিটি পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন মনে করো হচ্ছে ডিকিউ পরিমাণ।
অতএব 1 কেজি, আমি ডট ডট দিয়ে চলে গেলাম, 1 কেলভিন পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে ডিকিউ ডিভাইড বাই হচ্ছে এম ইন্টু ডিটি। খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু ডিকিউ ভাগ এম ডিটি। এটাকে আমরা আপেক্ষিক তাপ বলে থাকি। এটাকে আমরা বলে থাকি, একটু কম্পেয়ার করে পড়লে আমাদের কনফিউশনটা হবে না, তাই আমি একটু কম্পেয়ার করে বলে দিলাম। এইটাকে হচ্ছে আপেক্ষিক তাপ বলছি। দেখো তো, পানির আপেক্ষিক তাপ যখন এই উপরে আছে জুল, নিচে কি কেজি, জুল পার কেজি পার কেলভিন। খেয়াল করে দেখো, আমরা পানির আপেক্ষিক তাপ যখন আমরা বলেছি যে পানির আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন। পানি একটা তরল পদার্থ না, তরল পদার্থের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ চিন্তা করি যে 1 কেজি পানির তাপমাত্রা মাত্র 1 কেলভিন বাড়াবো, মাত্র 1 কেলভিন তাপ বাড়াবো, তাতেই আমার 4200 জুলের তাপের প্রয়োজন হয়, অনেক বেশি তাপের প্রয়োজন হয়। মানে অনেক বেশি তাপ প্রয়োগ করলে 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 তারপরে ওই 1 কেজি পানির তাপমাত্রা মাত্র 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পায়। এই জন্য ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়, কারণ প্রকৃতিতে প্রাপ্ত পানির আপেক্ষিক তাপটাই সবচেয়ে বেশি। বরফের আপেক্ষিক তাপ মাত্র 2100, হ্যাঁ মাত্র 2100। বরফের আপেক্ষিক তাপ মাত্র 2100, বরফ ব্যবহার করা হয় না এই জন্য। আর বরফ বেশি তাপ ধারণ করতে পারে না। তাপ ধারণ ক্ষমতা কার বেশি? তাপ ধারণ ক্ষমতা বেশি আমাদের পানির। এই জন্য ইঞ্জিন গরম ঠান্ডা রাখার জন্য দেখবো যে পানি ব্যবহার করা হয়। 1 কেজি পানির তাপমাত্রা মাত্র 1 কেলভিন বাড়াবো আমি, তাতেই তাপ লাগবে কত? 4200 জুল। এই জন্য খুব আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পায়, মানে অনেক তাপ সে ধারণ করতে পারে পানি। এই জন্য ইঞ্জিন গরম ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়। এখন এই যে পানি বা কঠিন পদার্থের ক্ষেত্রে যে আপেক্ষিক তাপ বললাম জুল পার কেজি পার কেলভিন এস দ্বারা প্রকাশ করা হয়, এটাকেই একটু আমরা এই এম কেজি না বলে এবার আমরা মোল বলবো, ঠিক আছে? তো এন মোল, মোল আমি এম দিয়ে প্রকাশ করলাম, এম দিয়া বা এম দিয়ে যা বলো বল, সমস্যা নাই। আসল জিনিসটা তোমাকে কিন্তু জানতে হবে। এখানে আমার এম কিন্তু কেজি দিয়ে কাজ করেছিলাম, তখন আপেক্ষিক তাপ বলেছি কিন্তু। এবার আমরা এন মোল গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা এবার যেটা আমরা স্টাডি করতে চাচ্ছি, এবারও আগের মতো ডিটি পরিমাণ বাড়াবো। ডিটি পরিমাণ বাড়াতে অবশ্যই তাপ লাগবে। ডিটি পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন তাপের প্রয়োজন হচ্ছে ডিকিউ পরিমাণ। মনে করো ডিকিউ পরিমাণ আমার প্রয়োজন। এবার আমরা 1 মোলের তাপমাত্রা, এবার 1 মোল দেখো, 1 মোল দিয়ে কিন্তু সংজ্ঞা দিচ্ছি, আগে 1 কেজি দিয়ে দিলাম। গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, 1 মোলের তাপমাত্রা, যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন কত হবে? ঐকিক নিয়মে লিখছি, ডিকিউ ডিভাইড বাই হচ্ছে এনডিটি। এনডিটি, এম আর লিখছি না, এন লিখলাম, কারণ মোল সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এম লিখলে কোনো ভুল হবে না, কিন্তু ওই এমটাকে কিন্তু তোমাকে মনে মনে মোল সংখ্যা ধরে নিতে হবে। যেহেতু আমাদের পরিচিত হয়ে গেছে মোল সংখ্যা হচ্ছে এন, আমি এন লিখলাম। তাহলে আমরা এখন খেয়াল করো যে আমরা এটার নাম দিব হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা, সি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই এন ডিটি। দেখো তো এইবার একক কিন্তু অন্যরকম একটু হবে। আগে ছিল কেজি পার কেলভিন পার মোল, এবার দেখো কি কেজি পার কি ছিল আগে? জুল পার কেজি পার কেলভিন। এবার ছিল জুল পার হচ্ছে মোল পার কেলভিন। কেজি কিন্তু আর হবে না, কেজি কিন্তু আর হবে না। ওকে, এইবার এইটাই হচ্ছে আমাদের সূত্র, মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা। ইম্পর্টেন্ট কিন্তু। এবার খেয়াল করো যে এই যে তাপকে আমি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, যে পরিমাণ তাপ লাগবে সেটা দুই ভাবে করা যেতে পারে। গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব, একবার আমরা চাপ স্থির রেখে, একবার আমরা আয়তন স্থির রেখে। একই কথা যদি আমরা বলি চাপ স্থির রেখে, একই কথা বলবো যে চাপ স্থির রেখে, আমি আর বলছি না আলাদা করে, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলবো আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপ, চাপ প্রেসার, এই যে সিপি। তাহলে লিখবো কি ডিকিউ ডিভাইড বাই এনডিটি। একই সূত্র কিন্তু একই, খালি এখানে চাপটা স্থির, একই। ওখানে কোনো কন্ডিশন ছিল না, যে কোনো ভাবে করা যেতে পারে, চাপ স্থির রেখে অথবা আয়তন স্থির রেখে। এবার আমরা যখন চাপ স্থির রেখে বলে ফেলেছি তখন কিন্তু এখানে সিপি লিখলাম। এবার একই ভাবে যদি আয়তন স্থির রেখে এই কাজটা করতে চাই, এই তাহলে আমাদের এনডিটি হবে, আয়তন স্থির, সিপি আর সিপি। একটু কম বেশি আছে দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে মানের পার্থক্য একটু কম বেশি আছে, হালকা একটু কম বেশি আছে। কেন?
কারণটা আমি ব্যাখ্যা দিচ্ছি প্রথমে। যখন আমরা চাপ স্থির রাখি, খেয়াল করো, যখন আমরা চাপ স্থির রাখি তখন কিন্তু আয়তন স্থির রাখতেছি না। আর যখন আমরা আয়তন স্থির রাখি তখন কিন্তু আবার চাপকে স্থির রাখতেছি না। আয়তন যখন প্রসারিত হয় বা সংকুচিত হয় তখন কিন্তু কাজ করতে হয়, তখন কিন্তু কাজ হয়। আয়তন যদি প্রসারিত বা সংকুচিত না হয় তখন কিন্তু কাজ হয় না। আগে এমাত্র শিখে আসলাম। তাহলে এই সিভি যখন আমি বলছি আর যখন সিপি বলছি, একটু পার্থক্য দেখো তো। যখন আমরা আয়তনকে স্থির রাখতেছি তখন ওই আয়তনের প্রসারণ কিন্তু হচ্ছে না বা সংকোচন কিন্তু হচ্ছে না। তাই ওই 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে অতিরিক্ত কোনো কাজ করতে হচ্ছে না। আয়তন তো স্থির, আয়তন স্থির রাখলে তো আমার কাজ করতে হয় না অতিরিক্ত, কারণ আয়তন স্থির রাখলে কোনো কাজ অতিরিক্ত করতে হয় না। কিন্তু যখন আমি চাপ স্থির রাখতেছি তখন আয়তন কিন্তু স্থির নাই, পরিবর্তন হচ্ছে। ওই যে আয়তন পরিবর্তন হচ্ছে, ওই আয়তন পরিবর্তন হলে অতিরিক্ত একটা কাজ সম্পাদিত হচ্ছে। এই অতিরিক্ত কাজ করার জন্য কিছু পরিমাণ তাপ শক্তি খরচ হয়ে যায়। তার মানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে গ্যাসের আয়তন পরিবর্তন হচ্ছে। এই আয়তন পরিবর্তন হওয়ার জন্য, বাড়ার জন্য অতিরিক্ত কাজ করতে হয়। এই জন্য সিপির মানটা অলওয়েজ গ্রেটার দেন সিভি। এই ব্যাখ্যাটা দিলেও তোমার হবে, আবার তুমি গাণিতিক ব্যাখ্যাটাও দিতে পারো। গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চাইতে এটাই দেওয়া সহজ। আমরা খালি বলবো যখন স্থির আয়তনে গ্যাসের আপেক্ষে গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় স্থির আয়তনে বেশি হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে স্থির চাপে যখন আমরা গ্যাসের তাপমাত্রা, একমল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তখন আয়তনের প্রসারণের কারণে অতিরিক্ত কার্য সম্পাদন করতে হয়। এই অতিরিক্ত কাজ করার জন্য তাপ শক্তি খরচ হয়ে যায়। এই জন্য এই সিপিটা বড় হয়ে যায়। একেবারে সহজ কথা, এইটাই বেসিক ব্যাখ্যা। আর গাণিতিক ব্যাখ্যাটাও আমাদের আছে, একটু বড় হয়ে যায়। ঠিক আছে? তো গাণিতিক ব্যাখ্যাটা এরকম যে আমাদের সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর, সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর। সরাসরি যদি এটা তুমি লেখো সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর দিয়ে ব্যাখ্যা দাও, ব্যাখ্যাটা আসলে ভালো হয় না, ভালো হয় না। সিপি মাইনাস সিভি আবার তৈরি করে দেখাতে হয়। তো আমরা ওই ব্যাখ্যাটাই বলবো, পরীক্ষায় আসে কিন্তু। তো সিপি যেহেতু একটু বড়, সিভি একটু ছোট, তাহলে এদের এদের অনুপাতকে আবার গামা বলা হয়। এই গামার মানটা হচ্ছে গামা ইজ গ্রেটার দেন অলওয়েজ 1, গামা ইজ গ্রেটার দেন অলওয়েজ 1। ঠিক আছে? গামা ইজ গ্রেটার দেন অলওয়েজ 1। তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। আর সিপি ভাগ, প্রশ্ন হতে পারে সিপি মাইনাস সিভি ভাগ, সিপি কে সিভি দ্বারা ভাগ করলে যে গামাটা পেলাম, এই গামার মানটা কত হবে? 1.33 হবে। গামা ইজ ইকুয়াল টু 1.40, বা কোনো কোনো জায়গায় 1.41 লেখা আছে, যে কোনো একটা ধরলেই হবে। আর দেওয়া থাকলে তো দেওয়া থাকলোই। আর একটা হচ্ছে 1.67 হবে। ঠিক আছে? এটা হচ্ছে এক পারমাণবিক, এটা হচ্ছে দ্বিপারমাণবিক, এটা হচ্ছে বহু পারমাণবিক। ঠিক আছে? এগুলো আমরা জানি, এগুলোকে নিয়ে আর অতিরিক্ত কথা বললাম না। আবার অনেক সময় এই এখান থেকে দেখো তো সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর, এখান থেকে দেখো তো সিপি ইজ ইকাল টু কিন্তু গামা সিভি লেখা যায়। এই যে এখান থেকে বসায় দাও তো, গামা সিভি মাইনাস সিভি ইজ ইকাল টু কিন্তু আর। তো আমরা যদি একটু সিভি কমন নিই তো আমরা পাচ্ছি গামা মাইনাস 1 ইজ ইকাল টু আর। ঠিক আছে? তো সি ভি ইজ ইকাল টু আর ভাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, সিমিলারলি যদি আমরা বলে না স্যার আমি ওই এখান থেকে সিপির মান বের করব না, সিভির মানটা বের করতে চাচ্ছি, তাহলে সিপি ভাগ হচ্ছে গামা। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু আবার ওই সিপি মাইনাস সিভি কে বসায়া আরো একটা সম্পর্ক বের করতে পারি, আরো একটা সম্পর্ক বের করতে পারি। সিপির মানটা থেকে যাবে এবার, আর সিবির মানটা আমরা সিবি ভাগ গামা বসাবো ইজিক্যাল টু আর। তো সিমিলারলি সিপি কমন নিলে 1 - 1 ভাগ গামা ইজিক্যাল টু আর পাবো, আর সিপি ইজিক্যাল টু গামা -1 ভাগ গামা ইজিক্যাল টু আর। অতএব সিপি ইজিক্যাল টু হচ্ছে গামা আর ভাগ গামা -1। তো আমরা এগুলো মুখস্থ করতে যাব না, এই একটা একটা মুখস্থ করতে পারো। সিবি ইজিক্যাল টু আর মাইনাস সিবি ইজিক্যাল টু আর ভাগ গামা -1, এটা মুখস্থ করার দরকার নেই। এটা যদি দরকার হয় তোমাদের তৈরি করে নিও, আর যদি মনে থাকে তো থাকলোই, দুইবার লিখলে হয়তো মনে থাকতেও পারে, না লিখলে মনে থাকবে না। এটা এখন খেয়াল করে দেখো, সিভি ইজিক্যাল টু আর ভাগ গামা -1, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো লাগবে আমাদের, তাই এটা একটু পড়ায় নিলাম। একটু খেয়াল করো, এই জুবাইর একটা লিঙ্ক দিয়ে দিও, আছো নাকি?
আমরা হচ্ছে এবার একটু খেয়াল করো যে এবার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট একটা খেয়াল করবো আমরা, এটা কিন্তু আমাদের লাগে, ভুলে গেছি হয়তো বা একটু রিভিউ করে নিচ্ছি। আমাদের দেখো জানা আছে যে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা কত, সিভি। সিভি ইজ ইকাল টু কত আমাদের জানা আছে কিন্তু। তো আমাদের ডি কিউ ইজ ইকাল, খেয়াল করো তো, ডি ইউ প্লাস হচ্ছে ডি ডব্লিউ। আমরা স্থির আয়তনের ক্ষেত্রে বের করতে চাচ্ছি। ডি কিউ ইজ ইকাল টু হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে 0 স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনে, স্থির আয়তনে, ওকে, স্থির আয়তনে। তাহলে আমরা দেখো তো ডি কিউ ইজ ইকাল টু পেলাম ডি ইউ, ডি কিউ এবং ডি ইউটা কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো তো এবার খেয়াল করো, আমাদের সূত্র ছিল সিভি ইজ ইকাল টু ডি কিউ ডিভাইড বাই এন ডিটি। মাত্র শিখে এসেছি, মাত্র শিখে এসেছি এই যে সিপি ইজ ইকাল টু ডি কিউ ভাগ এন ডিটি, আবার সি ইজ ইকাল টু ডি ইউ। এই সিভির ক্ষেত্রে ডি কিউ এর জায়গায় আমরা ডি ইউ লিখতে পারি, সিপির ক্ষেত্রে কিন্তু লিখতে পারবো না। শুধুমাত্র এই যে ডি ইউ আর ডি ইউ, ডি কিউ আর ডি ইউ সমান হচ্ছে স্থির আয়তনের ক্ষেত্রে, কারণ স্থির আয়তনে ডি ডাব্লিউ ইজ ইকাল টু 0 হয়। এই জন্যই কিন্তু আমরা ডি কিউ আর ডিউ লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে সিভি ইজ ইকাল টু, তাহলে আমরা লিখতে পারি না যে সিভি ইজ ইকাল টু ডি কিউ এর জায়গায় এখন ডিউ লিখতে পারি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেখো খেয়াল করো। এবার দেখো ডি ইউ ইজ ইকাল টু এন সিভি ডিটি, এন সিভি ডিটি, ডি ইউ ইজ ইকাল টু এন সিভি ডিটি। ডি ইউ মানে কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো, দেখো তো খেয়াল করে, মজার একটা জিনিস কিন্তু, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারাই সিস্টেম কাজ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজটা তোমাদের যদি দেখাই, দেখো তো এন আর ভাগ গামা মাইনাস 1 টি 1 মাইনাস টি 2, দেখো তো মিলে নাকি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, একই জিনিসই। কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণও করে না, আবার থেকে তাপটি বাইরে বেরও করে না। দেখো রুদ্ধতাপীয় পরিবর্তনে সিস্টেম ভেতর থেকে বাইরে তাপ শক্তি নিয়ে আসে না, বা বাইরে থেকে ভেতরে তাপ শক্তি গ্রহণ করে না, প্রবেশ করে না, অর্থাৎ তাপের আদান প্রদান হয় না। সিস্টেম কিভাবে কাজ করে, তার নিজের যে শক্তিটা ছিল সেই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের মাধ্যমে। দেখো তো অভ্যন্তরীণ শক্তি মানে কি, শক্তি মানেই তো কাজ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে কতটুকু, এনসিভিডিটি, মাত্র আমরা ডেভেলপ করে আসলাম। দেখো তো এই যে এন, আর ভাগ গামা মাইনাস 1 মানে কি, দেখো তো এই যে দেখো আর ভাগ গামা মাইনাস 1 মানে হচ্ছে সিভি। খেয়াল করে দেখো, এটাকে লিখতে পারি এন, এই যে আর ভাগ গামা মাইনাস 1 মানে সিভি, আর টি 1 মাইনাস টি 2 মানে কি ডিটি। একই জিনিসই কিন্তু, খেয়াল করে দেখো, এই যে রুদ্ধতাপীয় পরিবর্তনের কৃত কাজ আর ডিইউটা একই এই ক্ষেত্রে।
এনসিবিডিটি দিয়ে লিখতে পারি আমরা। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের ঊর্ধ্বতাপের পরিবর্তনে যদি কখনো সিবি দেওয়া থাকে তখন কিন্তু আমরা এখানে এনসিবি ডিটি লিখতে পারো। ডিটি বলতে আমরা কি বুঝবো? ডিটি বলতে আমরা বুঝবো যে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে? তো বুঝতেই পারছো, তোমাকে যদি লজিক্যালি চিন্তা করো যে যদি আমার আয়তনের প্রসারণ হয়, ঠিক আছে, তখন কাজের পরিমাণটা ধনাত্মক হবে। আয়তনের যদি আমাদের প্রসারণ হয়, সংকোচন হয়, তখন কাজের পরিমাণটা ঋণাত্মক হবে। এখন এইটা যে করতে যে নেগেটিভ পজিটিভ যদি ঝামেলা হয়, ঝামেলা হওয়ার কথা না, কারণ এখানে দেখো একটু খেয়াল করে T1 - T2 লিখেছি, এখানে ডিটি লিখেছি। এখানে T1টা হচ্ছে, এখানে T1টা হচ্ছে, দেখো তো খেয়াল করে, এখানে T1টা হচ্ছে আদি তাপমাত্রা, T2টা হচ্ছে শেষ তাপমাত্রা। এই সিস্টেমে কিন্তু ডিটি লিখেছি, এই সিস্টেমে ডিটি লিখেছি, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যখন পজিটিভ হয় বা নেগেটিভ হয় তখন আমরা কিন্তু কৃত কাজটা শিখেছি, গত ক্লাসে শিখেছি। কিন্তু এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ থেকে দেখো, খেয়াল করো, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ থেকে আমরা যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, রুদ্ধতাপীয় প্রসারণ একবার ব্যাখ্যা দিয়েছিলাম, রুদ্ধতাপীয় প্রসারণ ডিউ2 নেগেটিভ, এবং রুদ্ধতাপে যখন প্রসারণ হয় তখন কাজ হবে নেগেটিভ, রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে? এই যে ডিউটা নেগেটিভ না, রুদ্ধতাপীয় প্রসারণ যখন হচ্ছে ডিউটা নেগেটিভ, সিস্টেম শীতল হচ্ছে। আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, দেখো তো সিস্টেমটা হচ্ছে কই গেল, হ্যাঁ এই যে, ঠিক আছে? এই কনসেপ্টটা ওখানে একটু মনে রাখলে ভালো হয় যদি চিহ্নের কথা মনে করতে চাও, অথবা তুমি এই রুদ্ধতাপীয় পরিবর্তন দিয়ে যখন আমরা প্রবলেম গুলো সলভ করবো তখন এইটা এইটা এখানে না লিখে এরকম করে লিখতে পারো যে এন সিভি ডিটির জায়গায় T1 - T2 টা লিখে রাখতে পারো। ওকে, যে কোনো ভাবে চিহ্নের পরিবর্তন হবে না, আশা রাখি ভুল হওয়ার কথা না। আর এখানে যদি ভুল হয়েও যায় তবুও নাম্বার কাটা যাবে না, নেগেটিভ পজিটিভ। কিন্তু তোমাদের রেখা দ্বারা যখন বের করবো তখন কিন্তু ঝামেলা যেন না হয়, রেখা দ্বারা যখন আমরা বের করবো তখন যেন ঝামেলা না হয়। হ্যাঁ, রেখা দ্বারা বের করতে গেলে। ওকে, তাহলে এটা গেল। এবার আসো হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন আমরা এখন, আচ্ছা দ্বিতীয় সূত্র নিয়ে একটু কথা বলে রাখি। তাপ ইঞ্জিনের ধারণাটা আসছে দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্রে বলছে, ছোট্ট করে বলি, এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব না যেটা সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। কে বলেছে? সাদি কার্নো বলেছে। অনেক গবেষণা করার পর তার গবেষণা লব্ধ ফলাফলটা এইভাবে প্রকাশ করেছে। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখো, বারবার কথা বলেছি সিস্টেম সিস্টেম সিস্টেম, যে সিস্টেমটা আসলে কোন সিস্টেম। আমরা বলেছি সিস্টেম মানে হচ্ছে এই জড়জগতের ক্ষুদ্র একটা অংশ, যেটা যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করি বা কল্পনা করি, ঠিক আছে? তো এই সিস্টেমটা যখন আমি তাপগতিবিদ্যা বলবো, আমার তাপগতিবিদ্যার মুখ্য উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তাপ শক্তিকে কাজে রূপান্তর করা। তো তাপ শক্তিকে কাজে রূপান্তর করার জন্য যে সিস্টেমটা দরকার, সেই সিস্টেমের ধারণা এসেছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। সেই সিস্টেমের এক্সাক্ট ধারণা কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পাই নাই। এক্সাক্ট আমরা সিস্টেম বলেছি, সেই সিস্টেমটার নামটা কি? সেই সিস্টেমটার নাম হচ্ছে তাপ ইঞ্জিন। যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাহলে আমরা এখন শিখলাম যে যে সিস্টেম আমরা বারবার বলেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, সেই সিস্টেমের নাম এখন বলে দিব। সরাসরি সিস্টেম না বলে আমরা এখন বলবো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা বা কাজে রূপান্তর করা। তো তাপ ইঞ্জিনের ধারণাটা কোথা থেকে এসছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। কিরকম? এই যে বলেছে, এমন কোন ইঞ্জিন তৈরি সম্ভব না যেটা সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। অথবা বলতে পারো যে এমন কোন ইঞ্জিন তৈরি সম্ভব না যেটা হচ্ছে কি 100% দক্ষ। তো ওটা আগেরটাই বলবা, 100% দক্ষ মানে যতটুকু তুমি দিয়েছো তাপ শক্তি পুরাটাই কাজে পরিণত করতে পেরেছে। তো তাপ ইঞ্জিন আমরা আরেকটা যদি বলি, তাপ প্রবাহের দিক কোন দিকে হবে, কোন দিক থেকে কোন দিকে তাপের পরিবহন হবে, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে উল্লেখ ছিল না। দ্বিতীয় সূত্রে বলে দিচ্ছে আমাকে যে তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। কি রকম? ক্লসিয়াস বলেছে, কি বলেছে? যে ক্লসিয়াস বললেন যে বাইরের কোনো শক্তির প্রয়োজন ছাড়া, সাহায্য ছাড়া, বাইরের শক্তির সাহায্য ছাড়া
নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের পরিবহন অসম্ভব। তাপের পরিবহনটা অসম্ভব। এটা গেল হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। একদম সুন্দর করে বলে দিচ্ছে কিন্তু, যে বাইরে নিম্ন তাপমাত্রা অর্থাৎ ফ্রিজ, তুমি যদি চিন্তা করো ফ্রিজের ভেতর থেকে বাইরে তাপ শক্তি যে আমি ফেলে দিব, হ্যাঁ, বের করে দিব, এটা বাইরের শক্তির প্রয়োজন লাগবে, এমনি এমনি স্বতঃস্ফূর্ত ভাবে সম্ভব না। তার মানে এখানে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। তার মানে বুঝতেই পারছি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের পরিবহন সম্ভব। ওকে, আর একটা যদি বলি আমরা, যে প্লাঙ্ক বলেছে, প্লাঙ্ক বলেছে, কি বলেছে, যে ওই বাইরে অনবরত কাজ করতেছি তাপ শক্তি দ্বারা, হ্যাঁ, কিন্তু ওই পরিবেশের পরিবর্তন হবে না, দিস ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। ঠিক আছে, যে অবিরাম একটা যন্ত্র কাজ করেই যাচ্ছে, হ্যাঁ, বাইরের বা পরিবেশের পরিবর্তন হবে না, এটা অসম্ভব। কিরকম, আমরা দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের যে কার্নোর বিবৃতি আর ওই কি বলে এটা, কি প্লাঙ্কের বিবৃতি কিন্তু একই রকম। ঠিক আছে, তার মানে সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে যদি কাজে রূপান্তর করতে না পারে, তাহলে ওই ইঞ্জিন কি করবে, ওই তাপ শক্তি বের করে দেবে কিন্তু পরিবেশে কি করতে হবে, বের করে দিবে। তো বের করে দেওয়া মানে কি, অবশ্যই পরিবেশের পরিবর্তন হবে। কথা কিন্তু একই হলো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের রূপগুলা কিন্তু বেসিক্যালি একই হলো। ঠিক আছে, যাই হোক, তাপ ইঞ্জিন হচ্ছে কিভাবে কাজ করবে একটু দেখে নিই। আমরা তিনটা সূত্র পড়ে ফেললাম, হ্যাঁ, দেখে নিও। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ভালো করে পড়বা, এগুলো পরীক্ষায় কিন্তু বিবৃতি আকারে আসে, ব্যাখ্যা হিসেবে আসে। এটা হচ্ছে উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করবে, উৎস, এটা তাপ উৎস। ঠিক আছে, তাপমাত্রা কত, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে মনে করো T1, এই T1 থেকে মনে করো Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে সিস্টেম বা তাপ ইঞ্জিন, এখানে হ্যাঁ সিস্টেম আর বলবো না, যে এখানে W পরিমাণ কাজ করবে, আর W পরিমাণ কাজ করে বাদ বাকিটা সে বের করে দিবে, না আমি আর টোটালটাকে কাজে রূপান্তর করতে পারলাম না, তাপ শক্তিটা বের করে দিবে, যতটুকু বের করে দিবে তার নাম হচ্ছে Q2, কোথায় বের করে দিবে, পরিবেশে বা জায়গা থাকবে, যেটাকে আমরা বলছি তাপাধার। T2 তাপমাত্রার তাপগ্রাহক, যে তাপ শক্তিটা কাজে রূপান্তর করতে পারবে না, সেই তাপ শক্তি ওই ইঞ্জিনটা যেটা বর্জন করবে, সেই বর্জিত তাপ শক্তি এ হচ্ছে গ্রহণ করে ফেলবে, এই জন্য তাপ গ্রাহক বলি আমরা। টিটু তাপমাত্রার তাপ গ্রাহক, তাপটাকে গ্রহণ করবে, হ্যাঁ, তাপ গ্রাহক। কোন তাপটা গ্রহণ করবে, যে তাপ শক্তিটা কাজে পরিণত করতে পারছে না। এই যে এটা ইঞ্জিন, আমরা ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখালাম। ঠিক আছে, এটা তাপ ইঞ্জিন, এই যে লাল কালি দিয়ে দেখালাম, এটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা কি করছে দেখো তো, এই ইঞ্জিনটা হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করেছে, করে W পরিমাণ কাজ করেছে, যতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে নাই সে বর্জন করে ফেলেছে। বর্জন করার জন্য জায়গা করে দিতে হবে, সে জায়গাকে তাপগ্রাহক এই তাপ শক্তিটা, ওই বর্জিত তাপ শক্তিটা গ্রহণ করবে। ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইটা কি, এটা হচ্ছে Q1 মাইনাস Q2, ভেরি সিম্পল। Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করেছে, Q2 পরিমাণ বর্জন করেছে, তাহলে কাজ করেছে কতটুকু, বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে অবশ্যই কৃত কাজ, বা আমরা বলতে পারি কাজে রূপান্তরিত শক্তি, কত, W is equal to Q1 মাইনাস হচ্ছে Q2। ওকে, এটা হচ্ছে আউটপুটে বলতে পারো, যেটুকু পরিমাণ কাজে রূপান্তর করতে পেরেছে, এটাই আমাদের মূলনীতি, আর কিছু না। কিভাবে মূলনীতিটা ব্যাখ্যা করবো, 2 মার্কের জন্য আসলে চিত্রটা দাগাবো, যে কোনো ভাবে চিত্র দাগাতে পারো। ঠিক আছে, এখানে একটা ইঞ্জিন দাগাবো, গোল করে দাগাতে পারো, এরকম করে দাগাতে পারো। কি বলবো, যে তাপ ইঞ্জিনের মূলনীতি হলো T1 তাপমাত্রার উৎস হতে Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে কিছু পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করে, যতটুকু পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে না, সেই পরিমাণ তাপ শক্তিকে তাপ গ্রহকে বর্জন করে। এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতি। দক্ষতা তাহলে কত হবে, দক্ষতা হচ্ছে কাজে রূপান্তরিত শক্তি আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। তো আমরা যদি মনে করি দক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করবো, তাই একটা 100% দিয়ে দেওয়া হয়। 100 দ্বারা গুণ করার সাথে সাথে কিন্তু আমরা একটা পার্সেন্টেজ চিহ্ন অবশ্যই দিব, না দিলে কিন্তু আমাদের ওইটা ভুল হয়ে গেল। W জায়গায় কি লিখবা, Q1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 গুণ 100%, বা আরো ভাবে লিখতে পারি 1 মাইনাস Q2 ডিভাইড বাই
Q1 গুণ হচ্ছে 100%। এটা হচ্ছে তাপ ইঞ্জিনের মূল নীতি। এটা হচ্ছে তাপ ইঞ্জিনের মূল নীতি। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গৃহীত তাপ, বর্জিত তাপ থাকতে পারে, অথবা বর্জিত তাপ না থেকে বললো যে এত পরিমাণ কাজে রূপান্তর করতে পারে, তার মানে ডব্লিউ এর মানও দেওয়া থাকতে পারে সরাসরি। হ্যাঁ, ওকে, আমরা আসলে পারবো আশা রাখি। এরকম চিত্র দিয়ে আমাদের পরীক্ষায় অঙ্ক আসে, কিন্তু এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কিন্তু এবার দেখো, আমরা দুইটা জিনিস একটু শিখে ফেলবো, একটা নৈর্ব্যক্তিক বা 2 মার্কের প্রশ্ন, যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। আমরা এই চ্যাপ্টারটা ফুল রিভিশন করব একেবারে সুন্দর করে, এবং স্থির তড়িৎ, এই দুইটা চ্যাপ্টার পড়লে আমরা 3টা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছি। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান আমার মনে হয় খুবই সহজ, মানে আমাদের যতটুকু সিলেবাসে আছে আর কি, খুবই সহজ। আমরা এখান থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করব, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা অ্যান্সার করব, একটা ভৌত আলোক বিজ্ঞান থেকে অ্যান্সার করব। ইলেকট্রনিক্স থেকে তো আমরা পারবো আশা রাখছি, ইলেকট্রনিক্স আমি সময় নিয়ে পড়িয়েছি। আর পরমাণু মডেল থাকলো, আশা রাখি সেকেন্ড পার্টের টোটাল প্রিপারেশন অনেক সুন্দর। তো আমরা ওই চলাচলের থেকে অ্যান্সারটা করতে মানা করেছি যদি ক্রিটিক্যাল টাইপের সার্কিট আসে। যদি তোমাদের মনে হয় যে সহজ সার্কিট এসেছে, ভুল হবে না, আমার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র চলাচলের থেকে অ্যান্সার করবা, আদারওয়াইজ চলাচলের থেকে অ্যান্সার করতে না করছি আমি। ওকে, সার্কিটের অঙ্কগুলো অনেক সময় পেঁচায় পোঁচায় যদি থাকে, যদি তোমার কনফিউশন থাকে ভেতরে যে না আমার এটা মনে হচ্ছে এটা হবে কি এটা হবে না, তখন তুমি অন্যগুলো। আমাদের সেকেন্ড পার্টে কিন্তু আমরা 8টা প্রশ্নের সুন্দর প্রিপারেশন নিয়েছি, ফার্স্ট পার্টেও কিন্তু আমরা 8টা প্রশ্নের সুন্দর প্রিপারেশন নিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়িয়েছি। ঠিক আছে, তো আমরা রিভিশনও কিন্তু আবার সুন্দর করে করছি, শেষ হয়ে যাবে আশা রাখছি। আমি এই ক্লাসটা হয়তো বা 3টা ক্লাসে রূপান্তর করেছি। হ্যাঁ, এই তাপগতিবিদ্যা আর হচ্ছে স্থির তড়িতের। আমরা পরের গুলো আমরা 2টা করে ক্লাস নেব, তাহলে আমাদের হয়ে যাবে। তো ওগুলো তো হয়ে গেছে, আর চ্যাপ্টার বাকি আছে 3টা, 6টা ক্লাস লাগবে। তাই না? আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণুর মডেল, আর হচ্ছে চলতরিৎ। বুঝতে পেরেছ? আর অন্যগুলো তো হয়ে গেছে। আচ্ছা, গুণ হচ্ছে 100%। তো এখন দেখো তো, এখানে যদি আমরা একটা কাজ করি, দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা কিন্তু এটা কিন্তু ফান্ডামেন্টাল সূত্র, একেবারে ফান্ডামেন্টালটা। তো এখানে যদি দেখো তো, দক্ষতাকে 100% করতে চাই, দুইটা জিনিস করতে পারি, Q2 = 0, অথবা আমরা Q1 = ইনফিনিটি করতে পারি। দুইটাই আসলে অসম্ভব, দুইটাই অসম্ভব। কেন অসম্ভব? ব্যাখ্যাটা দাও। অসম্ভব হচ্ছে Q2 0 হবে না। Q2 কে যদি আমি 0 বলি, তাহলে একেবারে সংঘর্ষ লেগে যাবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাথে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাথে একেবারে সংঘর্ষ। কারণ কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলছে সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে না। সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে যদি কাজে রূপান্তর করতে না পারে, তাহলে কিছু না কিছু তাপ শক্তিকে বর্জন করতেই হবে ইঞ্জিনের। তো কিছু না কিছু পরিমাণ তাপ শক্তিকে বর্জন করার মানে হচ্ছে Q2 এর একটা পজিটিভ মান থাকবে কিছু না কিছু। Q2 এর মান কখনো 0 হতে পারে না। ঠিক আছে, এটা অসম্ভব, কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারবো আমরা সুন্দরভাবে। ঠিক আছে, সম্ভব অসম্ভব। কিন্তু আমাদের নৈবের থেকে যদি আসে, যদি যদি বলা একটা থাকে না, তখন আমরা Q2 এর মানটা 0 দিব, যে বর্জিত তাপ শক্তি 0 হলে দক্ষতা 100% হবে, অথবা অথবা Q1টা হচ্ছে অসীম হতে হবে। Q1টা কি হতে হবে? অসীম হতে হবে, ইনফিনিটি। অর্থাৎ তাপ উচ্চের তাপমাত্রা অসীম। অসীম আসলে কোনো কিছু হতে পারে না, আসলে অনির্ণয় বলতে পারো এটা, এটাও অসম্ভব। Q1 এর মানটা অসীম হতে পারে না, বা ইনফিনিটি হতে পারে না, দুটো অসম্ভব। কিন্তু আমাদের পরীক্ষায় যদি নৈর্ব্যক্তিক আকার আসে, তাহলে আমরা বলবো Q1 এর মান অসীম, এবং Q2 এর মান যদি 0 হয় তাহলেই, বা বর্জিত তাপ যদি 0 হয়, তাহলে হচ্ছে দক্ষতা 100% হবে। নৈর্ব্যক্তিকের জন্য বললাম। কিন্তু ব্যাখ্যা যদি আমাদের পরীক্ষা আসে যে তাপ ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া কি সম্ভব, ব্যাখ্যা করো, আমরা অবশ্যই সুন্দর করে ব্যাখ্যা দিব। এটাও সম্ভব না, এটাও সম্ভব না। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে কার্নো ইঞ্জিন। তো বুঝতেই পারছো, তাপ ইঞ্জিন যে তাপ শক্তি কাজে রূপান্তর করতে পারে, তো মডেল আমরা একটা স্থাপন করব। সেই মডেলটা প্রথম কে দিয়েছেন? যে তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে এরকম একটা ইঞ্জিনের সর্বপ্রথম মডেল দিয়েছেন। কার্নো ইঞ্জিন বলতে কিছু নেই, কিচ্ছু নেই, এটা একটা মডেল, পরিকল্পনা। কে দিয়েছেন? সাদি কার্নো। কিরকম পরিকল্পনা? যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি বা কাজে রূপান্তর করতে পারে এমন একটা ইঞ্জিন পরিকল্পনা করলেন উনি, যেটা একেবারে সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত, সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত। এই ইঞ্জিনের নামই হচ্ছে কার্নো ইঞ্জিন। কি বলবো আমরা? সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত
হ্যাঁ, তাপ শক্তিকে কাজে রূপান্তর করার জন্য যে ইঞ্জিনের কল্পনা সাদী কার্নো করেছেন তাকে বলবো আমরা কার্নো ইঞ্জিন। আবার বলছে যে সাদী কার্নো তাপ শক্তিকে কাজে রূপান্তর করার জন্য সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত এক প্রকার ইঞ্জিনের পরিকল্পনা করেন। এই ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন বলে। 3বার কিন্তু 3 ভাবে বলেছি, আমি নিজেই বলেছি, কারণ আমি মুখস্থ বিদ্যা বলছি না। 3বার 3 ভাবে বলেছি। তাহলে ঠিক আছে, তাপ শক্তিকে কাজে রূপান্তর করার জন্য সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত যে ইঞ্জিনের পরিকল্পনা সাদীকরণ করেছেন সেটাকেই বলবো আমরা কার্নো ইঞ্জিন। ওকে, কার্নো ইঞ্জিনের 4টা ধাপ আছে, 4টা অংশ আছে। 4টা ধাপ আছে, 4টা অংশ আছে। কার্নো ইঞ্জিনের 4টা ধাপ, 4টা অংশ। 4টা ধাপের কারণে 4টা অংশ, বিষয়টা এরকম না। কার্নো ইঞ্জিন, ঠিক আছে, কার্নো ইঞ্জিন ধাপ 4টা, নৈবাত্তে কিন্তু আসে ধাপ 4টা, 4টা অংশ। 4টা অংশ, একটা হচ্ছে তাপ উচ্চ তো লাগবেই, তাপ উচ্চ লাগবেই। তাপ উচ্চ না হলে তাপ শক্তি তুমি ইঞ্জিনে দিবা না। হ্যাঁ, তাপ উচ্চ লাগবে, T1 তাপমাত্রা তাপ উচ্চ লাগবে, তাপ গ্রাহক লাগবে, তাপ গ্রাহক লাগবে, অবশ্যই তাপ গ্রাহক লাগবে, যেখানে তাপ শক্তিকে বর্জন করতে হবে। কারণ আমরা দ্বিতীয় সূত্র থেকে শিখে আসছি মাত্র যে ওই তাপ শক্তি সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তর করতে পারবে না। সম্পূর্ণ পরিমাণ তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে যদি না পারে, ওই তাপ শক্তি ইঞ্জিনের ভেতর রাখা যাবে না। রাখলে কি হবে, ইঞ্জিনটা গরম হয়ে যাবে, ফেটে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য ওই তাপ শক্তিকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। বাইরে বের করে দেওয়ার যে ব্যবস্থা করছি আমরা, সেটা তাপ গ্রাহকে আমরা বর্জন করে ফেলবো। তাহলে T2 তাপমাত্রার তাপ গ্রাহক থাকতে হবে। একটা হচ্ছে যে কাজ করবে কে, গ্যাসের দ্বারা কাজ করবে। কেন? কারণটা হচ্ছে তাপ দ্বারা যে কাজ করতে চাই, গ্যাসটা খুব সহজেই এক্সপ্যান্ড হয়, প্রসারিত হয়। আর আয়তনের প্রসারণ হলেই কিন্তু আমরা কাজ পাবো। তাই আমরা গ্যাসের মাধ্যমে কার্যটা সম্পন্ন করব। এই গ্যাসটা রাখবো কোথায়? সিলিন্ডারের মধ্যে। তাই আমরা লিখবো হচ্ছে সিলিন্ডার। একটা সিলিন্ডার লাগবে, পিস্টন যুক্ত একটা সিলিন্ডার লাগবে। মনে রাখবো আমরা একটা কথা, এই সিলিন্ডারটা কিন্তু সম্পূর্ণ ঘর্ষণবিহীন। এই সিলিন্ডারটা সম্পূর্ণ ঘর্ষণবিহীন। কেন? কারণটা আগেই বলে নিয়েছি, কার্নো ইঞ্জিন মানে কি, সম্পূর্ণ প্রকার দোষ ত্রুটি মুক্ত থাকতে হবে। তাহলে ঘর্ষণবিহীন পিস্টন কিন্তু, হ্যাঁ, বাস্তবিক পক্ষে কখনোই পসিবল না। ঘর্ষণবিহীন কোনো পিস্টন বাস্তবিক পক্ষে কোনো পসিবল না, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের সিলিন্ডার। যে সিলিন্ডারের মধ্যে কি থাকবে, গ্যাস থাকবে। গ্যাসটা নিব কি, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস পরীক্ষা আসে কিন্তু, আদর্শ গ্যাস। এটার নাম হচ্ছে কার্যনির্বাহী বস্তু। যে কাজ করবে তার নামটা কি, কার্যনির্বাহী বস্তু। আর একটা লাগবে, তাপ অন্তরক আসন লাগবে। তাপ অন্তরক আসন লাগবে। এইগুলোই কিন্তু নৈর্ব্যক্তিক, বলো না স্যার নৈর্ব্যক্তিক আলাদা করে, এইগুলোই নৈর্ব্যক্তিক পড়াচ্ছি, ঠিক আছে। তাপ অন্তরক আসন ক্লাস করলে এমনি তুমি নৈর্ব্যক্তিক করে দেবা। ওকে, এই 4টা অংশ। এটা হচ্ছে তাপ অন্তরক আসন, তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এগুলোর ব্যাখ্যা দিব না আমি, একবারে চলে গেলাম চিত্রে। তাপ অন্তরক আসন, ঠিক আছে। তো চিত্রে চলে গেলাম। আমরা যদি 4টা অঙ্ক করি কার্নো ইঞ্জিনের, কয়টা, 4টা থেকে 5টা, সকল ধরনের কার্নো ইঞ্জিনের অঙ্ক পারবো আশা রাখছি। সকল ধরনের, কোন ধরনের অঙ্ক আটকাবে না। আমার ওই সিকিউ দেখে সিকিউ করা লাগবে না আশা রাখছি। 5টা অঙ্ক করলে আমাদের টোটাল সিকিউ হয়ে যাবে কার্নো ইঞ্জিনের, ওই যে চিত্র রিলেটেড যে প্রবলেম গুলা। 4-5টা অঙ্ক করলে কমপ্লিট করে ফেলবো, 95% কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, 4টা অঙ্ক করবো আমরা। তুমি বই দেখো, 10টা অঙ্ক দেখবা, 10টা অঙ্ক দেখবা, হ্যাঁ তুমি 10টার মধ্যে 9টাই পারতেছো, মিনিমাম 9টা পারছো, 9:30টা পারতে পারো, সবই পারতে পারো। আবার আমি ওই যে বললাম না, একটু কম করে বলি আর কি। 100% প্রিপারেশন না কখনোই পসিবল না। যদি আমরা মুখের কথাই বলি 100%, হ্যাঁ 100%। তো আমরা একটা চিত্র দেখাচ্ছি বড় করে, ভালো করে খেয়াল করবা। নৈর্ব্যক্তিক বলবো এখানে অনেকগুলা। হ্যাঁ, এদিকে দিব হচ্ছে ভি। এই পিভি লেখচিত্রের মাধ্যমে আমরা কার্নো ইঞ্জিনের 4টা ধাপে যে কার্য সম্পাদন করে সেটা একটু ব্যাখ্যা করবো সুন্দর করে, ঠিক আছে। কার্নো ইঞ্জিনের 4টা ধাপে ব্যাখ্যা করবো, দাগালাম ইচ্ছা মতো। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। কার্নো চক্র আমরা দাগাইছি। কার্নো ইঞ্জিন যেভাবে কাজ করে সেই কাজটাকে আমরা 4টা ধাপের মাধ্যমে সম্পন্ন করে। এই 4টা ধাপের কাজের যেভাবে কার্যটা সম্পন্ন করে সেটা যদি একটা লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেটাকে আমরা কার্নো চক্র বলতেছি।
এই যে তীর চিহ্ন দিলাম, এ থেকে বিতে গেল, এতে P1 থাকবে আর আয়তন থাকবে V1 আর তাপমাত্রা থাকবে হচ্ছে T1। বিতে চলে এসেছে, এখানে আমাদের আয়তন থাকবে হচ্ছে P2, V2 থাকবে হচ্ছে চাপ, আয়তন থাকবে V2 আর চাপ থাকবে P2, আর তাপমাত্রা কিন্তু এ থেকে বিতে পরিবর্তন হবে না, বুঝতেই পারছো। এ থেকে বিতে তাপমাত্রা সবসময় T1 থাকবে, আর উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করবে হচ্ছে Q1 পরিমাণ। এবার দেখো এখানে চলে গেল, এই এ থেকে বি তে আসলো, বি থেকে এবার সি তে চলে গেছে, এখানে হচ্ছে P3 V3, আর এখানে তো আমার তাপমাত্রা হয়ে গেছে T2, আর এখানে তার তাপ শক্তি বর্জন করে ফেলেছে তৃতীয় ধাপে। পরীক্ষা আসে কোন ধাপে তাপ শক্তি বর্জিত হয়? তৃতীয় ধাপে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে V3, এইখানে আমার এখানে হচ্ছে V4, আর এই যে এখানে হচ্ছে V2, আর এখানে হচ্ছে V1। বারবার বলছি এখানে আয়তনটা কিরকম দেওয়া থাকে খেয়াল করবা, এককটা কিন্তু লাগবে আমাদের, এখানে একক চাপের এককটা কি দেওয়া আছে অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে। এই গেল, এখানে ডি বিন্দু দাও, সি থেকে ডি তে আসছে, ডি থেকে এ তে গেছে, এটার নাম দেওয়া হচ্ছে P4 V4। ওকে, তাহলে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, সংজ্ঞাটা দিচ্ছি, দেখে দেখে সংজ্ঞাটা দিচ্ছি, ঠিক আছে। টোটাল রিভিউ করে দিচ্ছি তোমাদের। একটা নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রা থেকে শুরু করে একটি সমষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ প্রসারণ ও একটা রুদ্ধতাপীয় প্রসারণ, এবং প্রথম দুটাকে ও দ্বারা সংযুক্ত করব, হ্যাঁ, ও দ্বারা যুক্ত করব, তারপর এবং লিখব, এবং একটি সমষ্ণ সংকোচন ও একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কার্য সম্পাদন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসে যে চক্র, সেটাকে বলবো আমরা কার্নো চক্র, ঠিক আছে। যে চক্রে, হ্যাঁ, যে চক্রে কি করে, একটি কার্নো ইঞ্জিন কি করে, নির্দিষ্ট চাপ, তাপমাত্রা এবং আয়তন থেকে শুরু করে একটি সমষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং একটা সমষ্ণ সংকোচন ও রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কার্যনির্বাহী বস্তু কার্য সম্পাদন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তাকে কার্নো চক্র বলে। ওকে, খেয়াল করো, আমাদের এখানে এবি লিখেছি, এবি, এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন নাম হচ্ছে T1। এখানে অন্য কিছু লিখবো না, শুধুমাত্র কাজটা লিখি। সমষ্ণ প্রসারণের কাজ কত? সমষ্ণ প্রসারণের কাজ হচ্ছে W1 লেখো বা WAB লেখো, এখানে অসুবিধা নাই। NR T1 সমষ্ণ, লন হচ্ছে V2 ভাগ V1। ওকে, এটা গেল। এবার BC আসো তো, BC রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন, সব পরিবর্তন হবে এখানে। তো আগে বলেছি আমরা যে তাপমাত্রার পরিবর্তন, সবকিছু পরিবর্তন যদি হয় সেটা অবশ্যই হবে রুদ্ধতাপীয়, শুধুমাত্র তাপের আদান প্রদান হবে না। এখানে কাজের পরিমাণ কত? W অফ BC ইজ ইকুয়াল টু NR বা গামা মাইনাস 1 T1 মাইনাস T2, কিন্তু আদি তাপমাত্রা বিয়োগ হচ্ছে শেষ তাপমাত্রা। BC রেখার ক্ষেত্রে আদি তাপমাত্রা হচ্ছে T1 আর শেষ তাপমাত্রা হচ্ছে T2। ওকে, এবার আসো CD, CD রেখা হচ্ছে সমষ্ণ সংকোচন, অটোমেটিক্যালি নেগেটিভ চিহ্ন আসবে, যদি নেগেটিভ চিহ্ন না আসে আমরা জোর করে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দেবো কাজ বের করার সময়, ঠিক আছে। কারণ সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, কাজের পরিমাণটা কি হবে? কাজের পরিমাণ কি হবে? W অফ CD NR T2, কিন্তু এখানে তাপমাত্রার নাম T2, লন V4 ভাগ V3, অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে, কারণ V4 এর মান ছোট, V3 এর মানটা বড়, বড়কে ছোট দ্বারা ভাগ করলে পয়েন্ট সামথিং হয়, আর পয়েন্ট সামথিং অফ লন ইজ ইকুয়াল টু নেগেটিভ, অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে। নেগেটিভ না আসলে আমরা নেগেটিভ বসিয়ে দিব, সামনে একটা নেগেটিভ দিব, ওটার সিস্টেমটা আমি দেখা দিচ্ছি। এবার আসে হচ্ছে DA, DA রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, কাজের পরিমাণ হচ্ছে W অফ DA ইজ ইকুয়াল টু হচ্ছে NR ভাগ গামা মাইনাস 1। এবার খেয়াল করো, DA, ডি বিন্দু তাপমাত্রা লিখবো আগে, T2 বিয়োগ T1, অটোমেটিক্যালি নেগেটিভ চিহ্ন আসবে, না আসলে আমরা মনে করবো যে ওই তাপমাত্রা উল্টা পাল্টা করেছি, সামনে একটা নেগেটিভ চিহ্ন বসায় দিব, একদম সামনে একটা নেগেটিভ চিহ্নটা বসায় দিব। এই গেল কার্নো চক্র। তো তোমাদের প্রশ্ন বিভিন্ন ভাবে আসে,
এই জন্য বড় করে দেখালাম। প্রথম ধাপে কি ঘটে, দ্বিতীয় ধাপে কি ঘটে, তৃতীয় ধাপে কি ঘটে, চতুর্থ ধাপে কি ঘটে, কোন ধাপে হচ্ছে তাপ শক্তি গৃহীত হয়, কোন ধাপে তাপ শক্তি বর্জিত হয়, বিভিন্ন ভাবে এখান থেকে নৈবার থেকে আসবে। আশা রাখি পারবা। হ্যাঁ, আশা রাখি পারবা। ঠিক আছে, তো আমরা দক্ষতাটা কি লিখেছি, দক্ষতাটা লিখেছি হচ্ছে ইটা ইজ ইকাল টু 1 মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান গুণ হচ্ছে 100%। এটা ফান্ডামেন্টাল মৌলিক সূত্র, ঠিক আছে, প্রাথমিক সূত্র। ওকে, তো কার্নো চক্র একটা প্রত্যাগামী চক্র, যেহেতু আগের জায়গায় ফিরে এসেছে। প্রত্যাগামী চক্রের ক্ষেত্রে আমরা জানি, প্রত্যাগামী চক্রে কি জানি আমরা, আমাদের জানা আছে যে কিউ ওয়ান ভাগ টি ওয়ান ইজ ইকাল টু কিউ টু ভাগ টি টু, বা কিউ ভাগ টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি আমি কিউ টু ভাগ কিউ ওয়ানটা বের করে নিই, পাবো হচ্ছে টি টু ভাগ টি ওয়ান। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার অনেক প্রশ্নে কিন্তু ওই ইঞ্জিনটা প্রত্যাগামী কিনা ব্যাখ্যা করতে বলে বা প্রমাণ করতে বলে, আমরা এটা বের করব আর এটা বের করব। যদি সমান হয় বলবো প্রত্যাগামী, আর যদি সমান না হয় তাহলে বলবো অপ্রত্যাগামী। অথবা আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, যে এই সূত্র দ্বারা একবার, এই ফর্মুলা দ্বারা একবার হচ্ছে দক্ষতা বের করব, একবার এই ফর্মুলা দ্বারা দক্ষতা বের করব। তাহলে আমরা যদি উভয় ক্ষেত্রে দক্ষতাটা সমান হয় তাহলে বলবো হচ্ছে উভয় সমীকরণ দ্বারা, একটা এই সমীকরণ দ্বারা, একটা এই সমীকরণ দ্বারা, তাহলে আমরা বলবো হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন। আর সমান নয় তাহলে বলবো যে প্রত্যাগামী ইঞ্জিন না। হ্যাঁ, আবার অনেক সময় বলে যে প্রত্যাগামী করতে হলে কি করতে হবে, প্রত্যাগামী করতে হলে টি টু ভাগ টি ওয়ান এর সমান কিউ টু ভাগ কিউ ওয়ান করতে হবে। তাই তো, হয়ে যায় কিউ টু ভাগ কিউ ওয়ান এর সমান কি করতে হবে, এই ভগ্নাংশের সমান এই ভগ্নাংশটা করতে হবে, তাহলে প্রত্যাগামী হয়ে যাবে। এখন তোমাদের একটা প্রশ্ন বলি, যে এখানে আমাদের এইরকম একটা চিত্র দিয়ে আমাদের সূত্রটা দুইটাই, 1 মাইনাস টি টু ভাগ টি ওয়ান ইন্টু 100%, 1 মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান ইন্টু 100%। এখন এরকমও তো আসতে পারে যে টি ওয়ান কিউ ওয়ান টি টু কিউ টু সবগুলাই দেওয়া আছে, সবগুলা দেওয়া আছে, তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? আমরা কিন্তু ফান্ডামেন্টালটা ব্যবহার করব। চারটা ইনফরমেশনে যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে, আমরা এই ইনফরমেশন দিয়ে অঙ্ক করব, কিন্তু ফান্ডামেন্টাল ফর্মুলা এইটা আগে আসছে, পরে কিন্তু এটা আসছে। ঠিক আছে, 1 মাইনাস টি টু ভাগ টি ওয়ানটা পরে আসছে। ওকে, আরো একভাবে কিন্তু প্রত্যাগামী ব্যাখ্যা করা যায়, পূর্ণ চক্রে, এই পূর্ণ চক্রে এন্ট্রপির পরিবর্তন জিরো, যে ক্ষেত্রে আমরা এন্ট্রপি দিয়ে আমাদের উদ্দীপক থাকবে, সেক্ষেত্রে আমরা টোটাল চক্রে এন্ট্রপি বের করে আমরা ওই বের করতে পারি যে প্রত্যাগামীকে পেতে। তো প্রত্যাগামী যদি হয়, পূর্ণ চক্রে এন্ট্রপির পরিবর্তন জিরো হবে, পূর্ণ চক্রে এন্ট্রপি পরিবর্তন জিরো হবে। আর একটা কথা বলে নিই, রুদ্ধতাপীয় পরিবর্তনে কিন্তু এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপি যা ছিল তাই থাকে, তাহলে এন্ট্রপি পরিবর্তন জিরো। ওকে, ওকে, এটা গেল। এবার দেখো তো, একটা পূর্ণ চক্রে, খুবই ইম্পর্টেন্ট কথা, একটি পূর্ণ চক্রে, এই যে কারণ দেখালাম আমরা, একটা পূর্ণ চক্রে কৃত কাজ হচ্ছে, একটা পূর্ণ চক্রে কৃত কাজ হচ্ছে ডি, কি বলে, ডি ডব্লিউ, একবার লিখি, ডব্লিউ, ডব্লিউ অফ এ বি প্লাস ডব্লিউ অফ বিসি প্লাস ডব্লিউ অফ সিডি প্লাস ডব্লিউ অফ ডিএ। প্রথম দুইটা পজিটিভ আসবে, পরে দুইটা নেগেটিভ আসবে, যোগ করলে আমরা পেয়ে যাব। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে 50টি পূর্ণ চক্রে কাজ কত। তো আমরা প্রথমেই সবগুলা ধাপে কাজ বের করে একটা পূর্ণ চক্রে কাজ বের করব। চারটা ধাপ, একটা পূর্ণ চক্রে কটা ধাপ, 1 2 3 4টা ধাপ। চারটা ধাপে কোন ধাপে কি ঘটতেছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এবার থেকে আসবে কিন্তু একটা। তো এইবার আমরা একটা পূর্ণ চক্রে যদি কাজ বের করতে চাই, আমরা প্রত্যেকটা ধাপের কাজগুলো যোগ করে দেব। প্রথম দুইটা পজিটিভ আসবে, পরে দুইটা থেকে নেগেটিভ আসবে, যোগ করে দিয়ে যদি বলে 50টা চক্রের কাজ বের করো, 100টা চক্রের কাজ বের করো, তাহলে এই একটা চক্রের কাজকে আমরা 50 বা 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমরা কাজ পেয়ে যাবো। ঠিক আছে, এই গেল আমাদের। আমাদের আরো 8-10 মিনিট আছে, এই আরো পড়াবো আমি, 2-3টা কি অঙ্ক করে দেবো না সামনের দিন অঙ্ক করে দেবো? আমাদের এখানকার থিওরি শেষ, এখানকার থিওরি আর পড়াবো না। এনটপির অঙ্ক একবার থিওরির মধ্যে, এনটপির আমাদের আর অতিরিক্ত থিওরি পড়াতে হবে না, 2-4টা লাইন কথা বলে দিব সুন্দর করে। এনটপি থেকে তুমি যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা রাখি পারবা। তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। এখান থেকে আমরা যদি 4টা-5টা অঙ্ক করি, হ্যাঁ, কারণ ইঞ্জিন থেকে আর এনটপি থেকে, আমাদের সব অঙ্ক আমরা পেরে যাবো আশা রাখছি। ঠিক আছে, সব অঙ্ক আমরা পেরে যাবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, অনেকক্ষণই হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস হয়ে গেছে, তোমরা বোরিং হয়ে যাবে।
তো বেসিক ক্লাসটা তোমরা একটু সুন্দরভাবেই করবা। বেসিক ক্লাস করলে কিন্তু টোটাল চ্যাপ্টার রিভিউ হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে বেসিক ক্লাস যারা যুক্ত আছে আমার সাথে, হ্যাঁ, বেসিক ক্লাসটা কানে শুনলেই হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তোমাকে কিন্তু অতিরিক্ত এগুলো কিন্তু আমরা অনেক আগে পড়েছিলাম। তো আমরা তো একটু ভুলে যেতে পারি, একটু রিভিউ করে দিলে সবকিছু মাথার মধ্যে যখন চলে আসতেছে, আমাদের ওই চ্যাপ্টার রিভিউ করা বা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন করা কিন্তু, আমি সৃজনশীল প্রশ্ন কয়টা করাতাম, 8টা 10টা 20টা। তার চাইতে আমি যখন ক্লাস রিভিউটা করছি, একবারে রিভিশন করাচ্ছি, আমাদের কিন্তু আশা রাখি উপকার হচ্ছে। কারণ এগুলো করানোর মাধ্যমে আমরা হাজারো অঙ্ক কিন্তু সলভ করে ফেলতেছি আশা রাখছি। হয়তো বা একটা আটকাতে পারে, কিন্তু তুমি যখন বেসিক ক্লাস করবা চিন্তাটা সুন্দরভাবে করতে পারবা যে কিভাবে আমি চিন্তা ভাবনা করতে পারি। অনেকগুলো কথাবার্তা বলা হয় এই বেসিক ক্লাসগুলোর মধ্যে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, বিভিন্ন ভাবে তুমি প্রবলেম গুলো সলভ করতে পারবা। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে প্রবলেম এবং হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। বাই।